সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত করোনাকালীন শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তপন কুমার সাহা, সহযোগী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি ব্রজমোহন কলেজ। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট, কোর্স কোড 212507 এর ইন্ট্রোডাকশন চ্যাপ্টার নিয়ে। শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরুতেই আলোচনা করব মিনিং অফ ম্যানেজমেন্ট, অর্থাৎ ব্যবস্থাপনার অর্থ। আসলে ব্যবস্থাপনার অর্থ খুঁজতে গিয়ে আমরা প্রথমে দেখি ব্যবস্থাপনার শব্দটি কোথা থেকে এসেছে সেটা একটু খুঁজে দেখি। অনেকে মনে করেন ম্যানেজমেন্ট শব্দটার উৎপত্তি ইতালীয় ম্যানেজিয়ার শব্দ থেকে। ইতালীয় ম্যানেজিয়ার শব্দের অর্থ হলো টু ট্রেন আপ দ্য হর্স, অর্থাৎ অশ্বকে প্রশিক্ষণ দেয়া। আবার আরেক ধরনের লোকেরা, আরেক শ্রেণীর লোকেরা মনে করেন না, ম্যানেজমেন্ট শব্দটি ফরাসি ম্যানেজার এবং মিনেজ শব্দদ্বয় হতে এসেছে। তারা সেটা মনে করেন এবং ম্যানেজার শব্দের অর্থ হলো টু ডিরেক্ট হাউস হোল্ড, অর্থাৎ পরিবার পরিচালনা করা, এবং মিনেজ শব্দের অর্থ হলো অ্যান অ্যাক্ট অফ গাইডিং, অর্থাৎ পথ প্রদর্শন করা। যা হোক, ফরাসি বা ইতালীয় ম্যানেজমেন্ট যে অর্থবোধক ছিল, আজকের দিনে ম্যানেজমেন্টের ব্যাপকতা অনেক বেড়ে গেছে। আমরা যদি বিভিন্ন কয়েকটা ম্যানেজমেন্টের সংজ্ঞা দেখি বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের দেয়া, তাহলে আমরা বুঝতে পারবো। প্রথমে আমরা দেখি ম্যানেজমেন্টের সংজ্ঞা, হেনরি ফেয়োলের দেয়া যে সংজ্ঞাটা, সেটা আমরা একটু দেখি এবং সেটা বিশ্লেষণ করি। হেনরি ফেয়োলের মতে ম্যানেজমেন্ট ইজ টু ফোরকাস্ট অ্যান্ড প্ল্যান, টু অর্গানাইজ, টু কমেন্ট, টু কোঅর্ডিনেট অ্যান্ড টু কন্ট্রোল। অর্থাৎ হেনরি ফেয়োল বলেছেন ম্যানেজমেন্ট হলো পূর্বানুমান ও পরিকল্পনা। কিসের পূর্বানুমান? পূর্বানুমান পরিকল্পনা, এবং কি আর কি সাথে? টু অর্গানাইজ, সংগঠন, টু কমেন্ট, আদেশ দেয়া, টু কোঅর্ডিনেট, সমন্বয় করা, এবং টু কন্ট্রোল, নিয়ন্ত্রণ করা। এটা হেনরি ফেলের মতামত। এবার আমরা দেখি প্রফেসর R.W. গ্রিফিন, ওনার যে সংজ্ঞাটা সেটা একটু খেয়াল করি, বিশ্লেষণ করি। তার মতে ম্যানেজমেন্ট ইজ আ সেট অফ অ্যাক্টিভিটিস, অর্থাৎ ম্যানেজমেন্ট হলো একগুচ্ছ কাজ। তার মধ্যে কি একগুচ্ছ কাজের মধ্যে কি কি আছে দেখি আমরা। ইনক্লুডিং প্ল্যানিং অ্যান্ড ডিসিশন মেকিং, অর্থাৎ তার মধ্যে আছে পরিকল্পনা প্রণয়ন এবং সিদ্ধান্ত গ্রহণ, অর্গানাইজিং, সংগঠন, লিডিং, নেতৃত্ব, অ্যান্ড কন্ট্রোলিং, এবং নিয়ন্ত্রণ। ডিরেক্টেড অ্যাট অ্যান অর্গানাইজেশন রিসোর্সেস, অর্গানাইজেশন রিসোর্সের মধ্যে কি কি আছে? হিউম্যান, ফিনান্সিয়াল, ফিজিক্যাল অ্যান্ড ইনফরমেশন। অর্থাৎ এই রিসোর্স গুলোর সাহায্যে একটা প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেয়া। এই যে উইথ দ্য এইম অফ অ্যাচিভিং অর্গানাইজেশনাল গোলস ইন অ্যান এফিসিয়েন্ট ম্যানার, দক্ষতার সাথে, ফলপ্রসূতার সাথে প্রতিষ্ঠানের যে কাঙ্ক্ষিত লক্ষ্য থাকবে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য এই মানে রিসোর্স গুলো ব্যবহার করাটাকে, সুন্দরভাবে ব্যবহার করার জন্য যে অ্যাক্টিভিটিস, সেটাকে উনি বলেছেন ম্যানেজমেন্ট। আমরা এটাকে অর্থ, বাংলা অর্থ করলে যেটা পাই দেখি একটুখানি। রিকি উইলিয়াম গ্রিফিনের মতে ব্যবস্থাপনা হলো কতিপয় কাজের সমষ্টি, যার অন্তর্ভুক্ত হলো পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ, সংগঠন, নেতৃত্ব দান ও নিয়ন্ত্রণ। এসব কার্যাবলী পরিচালিত হয় প্রতিষ্ঠানের সম্পদ সমূহ, যথা মানব সম্পর্কীয়, আর্থিক, ভৌত এবং তথ্য সম্পদকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য। এর মূল উদ্দেশ্য হলো দক্ষতার সাথে এবং ফলপ্রসূ উপায়ে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করা। তাহলে এই হলো আমাদের দুটো আমরা সংজ্ঞা দেখলাম। আমি রিকি উইলিয়াম গ্রিফিনের সংজ্ঞাটাকে আমরা একটু বিশ্লেষণ করি, দেখা যাক তার সংজ্ঞাটায় কি আছে, কিভাবে করে সেটা আমরা বিশ্লেষণ করতে পারি। রিকি গ্রিফিনের মতে তিনি বলেছেন প্রতিষ্ঠানের প্রাপ্ত সম্পদ সমূহ, কি কি সম্পদ সেখানে আমরা বললাম? মানব সম্পদ, ভৌত সম্পদ, আর্থিক সম্পদ। এই সম্পদগুলোকে কি করব? সঠিকভাবে কাজে লাগাবো। কাজে লাগাতে গিয়ে কি কি করতে হবে? পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, সংগঠন, তারপরে আসবে নেতৃত্ব দান, নিয়ন্ত্রণ, এবং আবার পুনরায় পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ, সংগঠন, নেতৃত্ব দান, নিয়ন্ত্রণ,
এইভাবে সঠিকভাবে এই কাজগুলো করলে পরে সঠিকভাবে কাজে লাগবে। আর সঠিকভাবে যদি এই কাজগুলো করে সম্পদ সমূহকে কাজে লাগাতে পারি সঠিকভাবে, তাহলে কি হবে, নিপুণতার সাথে ও ফলপ্রসূ উপায়ে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জিত হবে। তাহলে আমরা এই যে সংজ্ঞা দুটো দেখলাম, এই দুটো সংজ্ঞার মাধ্যমে আমরা বলতে পারি ব্যবস্থাপনা হচ্ছে পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ, সংগঠন বা নেতৃত্ব দান এবং নিয়ন্ত্রণের একটি প্রক্রিয়া, তাই না? যার মাধ্যমে প্রতিষ্ঠানের প্রাপ্ত সম্পদের কাম্য ব্যবহার নিশ্চিত হয় এবং এর মধ্যে প্রতিষ্ঠান কিন্তু তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে। তাহলে আমরা ব্যবস্থাপনার অর্থটা মোটামুটি বুঝতে পেরেছো তোমরা নিশ্চয়ই। আচ্ছা, আমরা এরপরে চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে, দেখি ব্যবস্থাপনার আওতা। আসলে ব্যবস্থাপনার আওতা বর্তমান সময়তে আমরা যদি বলি, আমরা কেউ আসলে কিন্তু ব্যবস্থাপনার বাইরে নেই, আমরা প্রত্যেকে একজন ব্যবস্থাপক। প্রত্যেকে জীবনের কোনো না কোনো সময়ে কোনো কোনো ক্ষেত্রে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমরা ব্যবস্থাপনার মধ্যে জড়িয়ে যাই। আমাদের নিজেদের জীবনের ক্ষেত্রে, আমাদের পরিবার পরিচালনার ক্ষেত্রে আমরা বিভিন্নভাবে ব্যবস্থাপনা করি। অর্থাৎ ব্যবস্থাপনার আওতা অত্যন্ত ব্যাপক, বিস্তৃত। তারপরও আমরা কয়েকটা দৃষ্টিকোণ থেকে ব্যবস্থাপনা আওতাকে যদি দেখি, প্রথমে ধরি প্রাতিষ্ঠানিক বা সাংগঠনিক দৃষ্টিকোণ হতে। প্রাতিষ্ঠানিক বা সাংগঠনিক দৃষ্টিকোণ হতে প্রথমেই আমরা যে ভাগটা পেতে পারি সেটা হলো ব্যক্তিগত পারিবারিক জীবন। আমি শুরুতেই বলেছি আমরা কেউ আসলে ব্যবস্থাপনার বাইরে নই, আমরা প্রত্যেকেই এক একজন ব্যবস্থাপক। আমার ব্যক্তিগত বিষয়ে আমি নিজে ব্যবস্থাপনা করি, তুমি তোমার ব্যক্তিগত বিষয়ে ব্যবস্থাপনা করো, সেভাবে তোমার ব্যক্তিগত জীবনে তুমি কাঙ্ক্ষিত ফল লাভ করতে পারো। ঠিক প্রত্যেকটা পরিবারেও কিন্তু এরকম একটা ব্যবস্থাপনা থাকে এবং সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে পরিচালিত হলে সেই পরিবারটায় সুখ থাকে, সমৃদ্ধি থাকে, শান্তি থাকে। যাই হোক, এরপরে আমরা আসি সামাজিক সংগঠন পরিচালনা। আমরা দেখি আমাদের সমাজে বিভিন্ন সংগঠন রয়েছে। সেই সংগঠনগুলো কোনোটি সমাজ কল্যাণমূলক কাজ করে, কোনোটি সদস্যদের কল্যাণের জন্য কাজ করে, কোনোটি মুনাফা অর্জনের জন্য কাজ করে। যাই করুক না কেন, এই সংগঠনগুলো পরিচালনা করতে গিয়েও যদি সেখানে একটা সুন্দর ব্যবস্থাপনা থাকে, তাহলে সেই সংগঠনটা কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে। আর যদি সেই সংগঠন পরিচালনার ক্ষেত্রে ব্যবস্থাপনাটা সুন্দর না হয়, তাহলে সংগঠনে কিন্তু কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারে না। এবার আসি ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা। ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা আসলে স্বাভাবিকভাবে আমরা ধরি ব্যবসা প্রতিষ্ঠান তো নিশ্চয়ই মুনাফা অর্জনের জন্যই গড়ে তোলা হয়। আমরা যদি সেটাই ধরি, তাহলে সেই প্রতিষ্ঠানে মুনাফা অর্জন করতে হবে, প্রতিষ্ঠানকে আরো উত্তরোত্তর উন্নতির দিকে নিয়ে যেতে হবে। আর সেজন্য দরকার কি, এর সুন্দর ব্যবস্থাপনা। দেখা যায় অনেক প্রতিষ্ঠান ব্যবস্থাপনা সুন্দর না হওয়ার কারণে, সুশৃঙ্খল না হওয়ার কারণে প্রতিষ্ঠান কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারে না, প্রতিষ্ঠান একসময় মুখ থুবড়ে পড়ে। আবার অনেক অনেক প্রতিষ্ঠান প্রতিনিয়ত উন্নতি করতে থাকে শুধুমাত্র ব্যবস্থাপনা যারা থাকেন তাদের দক্ষতার কারণে। রাষ্ট্রীয় ক্ষেত্রে আমরা আসি। রাষ্ট্রীয় ক্ষেত্রেও যদি আমরা দেখি, একটা রাষ্ট্র সফল হতে পারে এর ব্যবস্থাপনায় যারা থাকেন তাদের দক্ষতার কারণে। দক্ষ ব্যবস্থাপকের অধীনে একটা রাষ্ট্র থাকলে সেই রাষ্ট্রটা তার কাঙ্ক্ষিত জায়গা পৌঁছাতে পারে, রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা বিরাজ করতে পারে, রাষ্ট্রের অর্থনৈতিক উন্নতি হতে পারে। তাহলে রাষ্ট্রীয় ক্ষেত্রেও কিন্তু ব্যবস্থাপনার গুরুত্ব অনেক, রাষ্ট্রীয় ক্ষেত্রেও ব্যবস্থাপনা রয়েছে আমরা বলতে পারি। আন্তর্জাতিক পর্যায়ে আমরা আসলে দেখি আন্তর্জাতিক কিন্তু অনেক, এখন আর ব্যবস্থাপনা মানে ব্যক্তিগত, পারিবারিক বা রাষ্ট্রীয় মধ্যে সীমাবদ্ধ নেই, আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু ছড়িয়ে ছিটে পড়েছে। আমরা অনেক আন্তর্জাতিক সংগঠনও দেখি, যে সংগঠনগুলোর কাজ সারা বিশ্বের বিভিন্ন দেশের সাথে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাহলে সেই সংগঠনগুলোর ব্যবস্থাপনার ক্ষেত্রেও যারা থাকবেন তাদেরও নিশ্চয়ই কি হতে হবে, সুন্দর ব্যবস্থাপনা করতে হবে। তাহলে এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে ব্যবস্থাপনা আওতা কিন্তু এখন আর ব্যক্তি পর্যায়ে বা পারিবারিক পর্যায়ে নেই, এটি কিন্তু এখন আন্তর্জাতিক পর্যায়েও বিস্তৃত হয়ে গেছে। এবার যাই কার্যাবলী দৃষ্টিকোণ হতে। কার্যাবলী দৃষ্টিকোণ হতে যদি দেখি আমরা ব্যবস্থাপনা আওতাকে, প্রথমে বলতে পারি সংগঠন পরিচালনা। একটা সংগঠন পরিচালনায় যদি সুন্দর হয়, পরিচালনা সুন্দর হলে সংগঠনটাও ভালো চলতে পারে, সংগঠন তার লক্ষ্যে পৌঁছতে পারে। ব্যবস্থাপকদের ব্যবস্থাপনা। ব্যবস্থাপকদের ব্যবস্থাপনা মানে কি, আমরা দেখি বড় বড় প্রতিষ্ঠানে বা কোনো কোনো অনেক একটু মধ্য মানের প্রতিষ্ঠানেও একাধিক ব্যবস্থাপক থাকেন, অর্থাৎ নির্বাহী থাকেন, আবার তার উপরে একজন প্রধান নির্বাহী থাকেন। তাহলে প্রধান নির্বাহীকে কিন্তু তার অধীনের অন্য নির্বাহীদেরও ব্যবস্থাপনা করতে হয়, তাই না? তাহলে কি হলো, ব্যবস্থাপকদেরও কিন্তু ব্যবস্থাপনা করতে হচ্ছে এবং সেক্ষেত্রে প্রধান নির্বাহী যতটা মানে
দক্ষতার সাথে অন্যান্য নির্বাহীদের পরিচালনা করতে পারবেন। তার ফলে তার প্রতিষ্ঠানের উন্নতিও সেইভাবে হবে এবং এখান থেকেই প্রধান নির্বাহী কতটা দক্ষ সেটা প্রকাশ পাবে। শ্রমিক কর্মী ব্যবস্থাপনা, আসলে শ্রমিক কর্মীদের ব্যবস্থাপনা একটি জটিল বিষয়, জটিল। শ্রমিক কর্মীরা স্বভাবতই মানে তারা অনেক সময় দেখা যায় তারা শিক্ষিত না, তারা অনেক সময় তাদের নিজেদের দাবি দেওয়া নিয়েই বেশি সোচ্চার থাকে, আর তাদেরকে হ্যান্ডেল করতে হয় কিন্তু অনেক মানে কৌশলের সাথে। তাহলে এখানেও কিন্তু ব্যবস্থাপনাটা আওতা রয়ে গেছে। স্তর ভেদেও আমরা ব্যবস্থাপনা দেখতে পারি। স্তর ভেদে ব্যবস্থাপনাকে আমরা 3টা স্তরে ভাগ করেছি। একটি উচ্চ স্তরের ব্যবস্থাপনা, আরেকটি মধ্যম স্তরের ব্যবস্থাপনা এবং সর্বশেষে নিম্ন স্তরের বা প্রথম স্তরের ব্যবস্থাপনা। আমরা এটা একটু দেখি, একটা পিরামিড আকারে এটা দেখি যে কিরকম স্তরের মাধ্যমে ব্যবস্থাপনা, স্তর ভিত্তিক ব্যবস্থাপনাটা কি। প্রথমেই আসি উচ্চ স্তরের ব্যবস্থাপনা, আমরা যেটা বললাম সেটার দিকে তাকাই। আমরা যদি দেখি সেখানে উচ্চ স্তরের ব্যবস্থাপনার মধ্যে কি রয়েছে, উঁচু পর্যায়ের ব্যবস্থাপনা। উঁচু পর্যায়ের ব্যবস্থাপনার মধ্যে যারা রয়েছেন তারা হলেন পরিচালক পর্ষদ, চেয়ারম্যান, সেক্রেটারি, ব্যবস্থাপনা পরিচালক, এরা রয়েছেন উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনার মধ্যে, উচ্চ পর্যায়ে এরা রয়েছেন। এবার যদি মধ্যম পর্যায়ে কারা থাকেন তাদের দেখি। মধ্যম পর্যায়ে বিভিন্ন ব্যবস্থাপকরা, আমরা একটু আগে বলেছি ব্যবস্থাপকদের ব্যবস্থাপনা। মধ্যম পর্যায়ে বিভিন্ন ব্যবস্থাপকরা থাকতে পারে, যেমন উৎপাদক ব্যবস্থাপক, উৎপাদন ব্যবস্থাপক, ক্রয় ব্যবস্থাপক, বিক্রয় ব্যবস্থাপক, অর্থ ব্যবস্থাপক, এরকম অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ব্যবস্থাপক থাকতে পারেন। তারা হলো মধ্যম পর্যায়ের ব্যবস্থাপক। এবার নিচু পর্যায়ের ব্যবস্থাপনা, যেটাকে আমরা ফার্স্ট লেভেল ম্যানেজমেন্টও বলি, সেখানে রয়েছেন কারা? ফোরম্যান, সুপারভাইজার, সুপারিনটেনডেন্ট প্রধান, করণিক ইউনিট প্রধান, এরা রয়েছে। এখন আমরা দেখি কোন পর্যায়ের ব্যবস্থাপকরা কোন দায়িত্বটা কি কাজ করেন সেটা আমরা একটু দেখি তুলনামূলকভাবে। প্রথমে আসি উঁচু পর্যায়ের ব্যবস্থাপনা যারা থাকে, অর্থাৎ পরিচালক পর্ষদ, চেয়ারম্যান, সেক্রেটারি, ব্যবস্থাপনা পরিচালক, এরা কি কাজ করেন? এরা প্রতিষ্ঠানের উদ্দেশ্য নীতি নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন, সাংগঠনিক উন্নয়ন, কৌশল তৈরি ও পর্যবেক্ষণমূলক কাজ করেন। অর্থাৎ প্রতিষ্ঠানের নীতি প্রণয়নের সাথে কিন্তু এই উঁচু পর্যায়ের ব্যবস্থাপক যারা, তারাই জড়িত এবং তারা সেই কাজগুলো আবার নীতি যেটা প্রণয়ন করা হলো সেই নীতিটা সুন্দরভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা, সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা, তারা কিন্তু সেগুলো পর্যবেক্ষণও করে। এবার আসি মধ্যম পর্যায়ের ব্যবস্থাপনা। মধ্যম পর্যায়ের ব্যবস্থাপনা যারা থাকেন তারা কি করেন? এই যে উঁচু পর্যায়ে যে নীতিগুলো তৈরি করা হয় সেই নীতিগুলো বাস্তবায়নের প্রথম ধাপে দায়িত্ব পড়ে তাদের উপরে। তারা কি করেন? তারা কি করেন? ব্যবস্থাপনা উচ্চ পর্যায়ে গৃহীত পরিকল্পনা ও সিদ্ধান্ত বাস্তবায়নের সাথে তারা সম্পৃক্ত থাকেন, তাই না? এবার আসি নিচু পর্যায়ের ব্যবস্থাপনা, তারা কি করেন দেখি। তারা কি করেন? শ্রমিক কর্মীদের কাজ তদারকির সাথে সম্পৃক্ত থাকেন। শ্রমিক এবং কর্মী যারা আছে তারা ঠিকমতো কাজ করছে কিনা এবং সেগুলো তারা দেখভালের দায়িত্ব যারা পালন করেন তাদেরকে আমরা বলতেছি নিচু পর্যায়ের ব্যবস্থাপনা, অর্থাৎ ফোরম্যান, সুপারভাইজার, সুপারিনটেনডেন্ট প্রধান, করণিক ইউনিট প্রধান, এইভাবে। তাহলে আমরা একটি পিরামিড আকারে দেখলাম আমাদের 3টি স্তরে কোন স্তরে কারা অবস্থান করছেন এবং কোন স্তরের ব্যবস্থাপকরা কি কাজ করছেন। আমরা এরপরে যাই কাজের প্রকৃতি অনুযায়ী ব্যবস্থাপনা আওতাটা দেখি। কাজের ধরন অনুযায়ী আমরা দেখি, যদি প্রথমে আসি অফিস ব্যবস্থাপনা। অফিসে বিভিন্ন ধরনের কাজ থাকে। অফিসের ফাইলিং করা, অফিসের কখন কোন কাজটা করতে হবে গুছিয়ে রাখা, সুন্দর করে রাখা, এই কাজগুলো কিন্তু একটা ব্যবস্থাপনা। তাহলে এই অফিস ব্যবস্থাপনারও কাজটাও কিন্তু আমাদের ব্যবস্থাপনার মধ্যে পড়ে। মানব সম্পদ ব্যবস্থাপনা, আসলে একটা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের কর্মী থাকে এবং সেই কর্মীদের মনে করা হয় সম্পদ। কর্মীরাই সম্পদ, তাদের মাধ্যমে প্রতিষ্ঠান পরিচালিত হয় এবং তার ফলে কিন্তু প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারে। সেজন্য বলা হয় তাদের ব্যবস্থাপনাটা কিন্তু এটি গুরুত্বপূর্ণ। মানব সম্পদ ব্যবস্থাপনা এটাও ব্যবস্থাপনার আওতায় পড়ে। উৎপাদন ব্যবস্থাপনা, আমরা জানি যে পণ্য উৎপাদন করতে গেলে সেই উৎপাদনের ক্ষেত্রে কিন্তু অনেক সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন আছে। কখন পণ্য উৎপাদন করবে, কতটুকু উৎপাদন করতে হবে, কোন পণ্য উৎপাদন করা যাবে, কোনটা করা যাবে না, উৎপাদন করলে তার মূল্যটা কি দাঁড়াবে, এটা বাজারে বিক্রি করা যাবে কিনা। তাহলে এই সবগুলো সিদ্ধান্তগুলো কিন্তু নিতে হয়। তাহলে উৎপাদন ব্যবস্থাপনা আমরা কাজের প্রকৃতি অনুযায়ী এটা ভাগ করলাম। বাজারজাতকরণ ব্যবস্থাপনা, বাজারজাতকরণ ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা। আসলে আমি উৎপাদন করলাম, উৎপাদন করে ফেলে রাখলে তো চলবে না, সেই পণ্য অবশ্যই বিক্রি করতে হবে ক্রেতাদের কাছে।
আর বিক্রি করতে হলে বর্তমান যে প্রতিযোগিতার যুগ, এখানে কিন্তু এমনি এমনি বিক্রি হয় না, সেক্ষেত্রে অনেক মার্কেটিং এর কাজ করতে হয়। সেই ক্ষেত্রে আমরা এই কাজটাকেও বলতেছি ব্যবস্থাপনার আওতার মধ্যে নিয়ে আসছি। আর্থিক ব্যবস্থাপনা, একটা প্রতিষ্ঠানের আর্থিক সচ্ছলতা না থাকলে প্রতিষ্ঠান তো তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারে না। অর্থাৎ প্রতিষ্ঠান যদি চলতে হয় তাহলে তার অর্থের যোগান ঠিক রাখতে হবে এবং সেই অর্থের কাম্য ব্যবহার করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে এই যে কাজগুলো যারা করছে, সেই ব্যবস্থাপনাটাকে আমরা বলতেছি ব্যবস্থাপনার আওতার মধ্যে আর্থিক ব্যবস্থাপনা। এবার আসি কৌশল প্রয়োগের ভিত্তিতে ব্যবস্থাপনা। অনেক সময় অনেক সমস্যা আসে, সেগুলো সমাধান করতে গিয়ে অনেক টেকনিকের আশ্রয় নিতে হয়, কৌশলের আশ্রয় নিতে হয়। এই ব্যবস্থাপনা কিন্তু ব্যবস্থাপনার দায়িত্বে যারা থাকেন তারা সেই কৌশলগুলো জানেন, কৌশলগুলো জেনে তারা জানেন তাদের অভিজ্ঞতার মাধ্যমে, এবং তারা সেই অনুযায়ী সেই কৌশল প্রয়োগ করে, যখন যে কৌশল প্রয়োগ করা দরকার সেই কৌশল প্রয়োগ করে কিন্তু তাদের সেই সমস্যা থেকে উতরে যেতে পারে। তাহলে আমরা ব্যবস্থাপনার আওতা মোটামুটি দেখলাম। এরপরে আমরা চলে যাচ্ছি ব্যবস্থাপনার গুরুত্ব। আসলে ব্যবস্থাপনার গুরুত্ব আমি যদি আওতা যে বলেছি সেখানেই তোমরা দেখেছো, ব্যবস্থাপনার গুরুত্ব এখান থেকে আমরা বুঝতে পারি যে ব্যবস্থাপনা কত গুরুত্বপূর্ণ। যদি সুন্দর ব্যবস্থাপনা না হয় তাহলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না, সেটা আমাদের ব্যক্তি জীবনে হোক, সেটা আমাদের পারিবারিক জীবনে হোক, সেটা রাষ্ট্রীয় ক্ষেত্রে হোক, সেটা আন্তর্জাতিক পর্যায়ে হোক, সেটা যে কোনো সংগঠনের ক্ষেত্রে হোক, যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে হোক, যেখানেই হোক না কেন, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, একটা ব্যবস্থাপনাটা সুন্দর হতে হবে। অর্থাৎ সুন্দর ব্যবস্থাপনা হলে তার ফলটা প্রতিষ্ঠান কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারে। আমরা দেখি কয়েকটা পয়েন্টের মাধ্যমে। প্রথমে উপকরণাদির সদ্ব্যবহার। একটা প্রতিষ্ঠানে বিভিন্ন উপকরণ থাকতে পারে, যে উপকরণগুলোকে যদি সুন্দরভাবে ব্যবহার না করা হয় তাহলে কাঙ্ক্ষিত ফল অর্জিত হবে না। তাহলে উপকরণের ব্যবহারের জন্য কিন্তু আমাদেরকে ভালো ব্যবস্থাপনার প্রয়োজন রয়েছে। দক্ষতা বৃদ্ধি। আসলে কাজ করতে 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 কিন্তু কেউ কেউ দক্ষ হয়ে ওঠে, এবং ব্যবস্থাপনার ক্ষেত্রে এইটা বিষয় দেখা যায়, ব্যবস্থাপনার কাজ যারা করেন তারা কাজ করতে করতে পুনরায় আরো দক্ষ হন, তারা প্রশিক্ষণ পান, অভিজ্ঞতা অর্জন করেন, এর মাধ্যমে তারা নতুন নতুন দক্ষতা অর্জন করেন। এবার আসি কর্মসংস্থান সৃষ্টি। একটা প্রতিষ্ঠান সুন্দর ব্যবস্থাপনা যদি হয় তাহলে প্রতিষ্ঠান উত্তরোত্তর উন্নতি ঘটে থাকে, প্রতিষ্ঠানের বিক্রয় বেড়ে যায়, প্রতিষ্ঠানের মুনাফা বেড়ে যায়, তখন প্রতিষ্ঠান আরো বিস্তার ঘটাতে চেষ্টা করে প্রতিষ্ঠানটাকে। তো নতুন করে যদি প্রতিষ্ঠানকে বিস্তার ঘটাতে হয়, আর কলেবর যদি বাড়াতে হয়, তাহলে নতুন কর্মসংস্থানও সৃষ্টি হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ব্যবস্থাপনা যদি সুন্দর হতে পারে, তাহলে ব্যবস্থা গুরুত্বপূর্ণ এটাও বলতে পারি, তাহলে নতুন কর্মসংস্থানও সৃষ্টি হতে পারে। জীবনযাত্রার মান উন্নয়ন। হ্যাঁ, ব্যবস্থাপনার মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়ন হয় কিভাবে? একটা প্রতিষ্ঠানে যারা কাজ করছে তারা এখান থেকে কাজ করে তারা বেতন পাচ্ছে বা যাই হোক, তাদের ব্যক্তিগত জীবনের কিন্তু মান উন্নয়ন ঘটতেছে, তাই না? তাহলে যদি ব্যবস্থাপনাটা সুন্দর হয় তাহলে কর্মী বেতন পাবে, বেতন বৃদ্ধি হবে, এবং তার ফলে তার জীবনযাত্রার মান উন্নয়ন হবে। আর যদি ব্যবস্থাপনার দক্ষতা না থাকে, অদক্ষ ব্যবস্থাপনা হয়, তাহলে কর্মীর জীবনমান উন্নয়ন ঘটবে না, বরঞ্চ জীবনমানের আরো অবনয়ন ঘটতে পারে। কারণ একজন কর্মী যদি বেতন না পায়, তাকে প্রতিষ্ঠান যদি বেতন দেওয়ার সামর্থ্য না থাকে, বা নতুন কর্মী যদি নিয়োগ না হয়, তাহলে কি হবে, জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটার সুযোগ থাকবে না তাদের। প্রযুক্তিগত উন্নয়ন। আমরা দেখি আধুনিক ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রতিনিয়ত যত সমস্যা আসছে, সেই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা এখন প্রযুক্তির সহযোগিতা নিচ্ছি, বা প্রতিষ্ঠানও কি করছে যে তাহলে কিভাবে প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই জিনিসটাকে মানে সুন্দর করে সমাধান করা যেতে পারে, এই চিন্তা তারা করছে। তাহলে ব্যবস্থাপনায় কি করছে, ব্যবস্থাপনার মাধ্যমে প্রযুক্তির উন্নয়ন হচ্ছে। এবার আসি অধিক উৎপাদন। হ্যাঁ, যদি ব্যবস্থাপনাটা ভালো হয় তাহলে উৎপাদন প্রতিষ্ঠানে বেড়ে যাবে, প্রতিষ্ঠানের উৎপাদনটা আগের থেকে বেড়ে যাবে। উৎপাদন বাড়ার ক্ষেত্রে তাহলে আমরা দেখতেছি ব্যবস্থাপনার কিন্তু একটি গুরুত্ব রয়েছে। দক্ষ ব্যবস্থাপনা হলে পরে উৎপাদন বাড়বে। কিভাবে উৎপাদন বাড়বে? দক্ষ ব্যবস্থাপনা থাকলে পরে পণ্যের বিক্রয় বেড়ে যাবে, আর বিক্রয় বাড়লে উৎপাদনও বাড়াতে হবে। এবার আসি অপচয় হ্রাস। হ্যাঁ, একটা প্রতিষ্ঠানে অনেক সম্পদ থাকে, যদি ব্যবস্থাপনা দক্ষ না হয় তাহলে অনেক সময় সেই সম্পদগুলো অপচয় হতে পারে। দক্ষ ব্যবস্থাপক কিন্তু সম্পদকে কাজে লাগাতে জানেন, আর যদি দক্ষ না থাকে তাহলে তিনি সম্পদ থাকলেও অনেক সময় কাজে লাগাতে পারবেন না। তাহলে আমরা বুঝতে পারতেছি যে এখানেও কিন্তু ব্যবস্থাপনার গুরুত্ব রয়েছে। সমস্যার সমাধান। আমরা জানি অনেক সময়
তাৎক্ষণিকভাবে সামনে অনেক সমস্যা চলে আসবে, সেই সমস্যাগুলো সমাধান করতে হয়। আর সেই সমস্যা সমাধানের ক্ষেত্রে ব্যবস্থাপনা কিন্তু ভূমিকা রাখে। ব্যবস্থাপক যদি অভিজ্ঞ হন, তিনি অতীতে এই সমস্যাগুলো কিভাবে সমাধান করেছেন তিনি জানেন, বা তিনি যদি প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন সেখান থেকেও তিনি বুঝতে পারেন, তাহলে যে কোনো সমস্যা সামনে আসলে ব্যবস্থাপক কিন্তু সেগুলোর সমাধানের পথটাও তার জানা থাকে এবং সেইভাবে তিনি সমাধান করতে পারেন। অর্থনৈতিক উন্নয়ন, ব্যবস্থাপনা যদি দক্ষ হয়, ব্যবস্থাপক যদি ভালো হন, সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে একটা প্রতিষ্ঠান পরিচালিত হলে প্রতিষ্ঠানের অর্থনৈতিক উন্নয়ন হতে পারে। নেতৃত্ব দান, আসলে ব্যবস্থাপক একজন নেতা, তাই না? দক্ষ ব্যবস্থাপক একজন দক্ষ নেতা। তাহলে নেতৃত্ব দানের মাধ্যমে তো সবকিছু উন্নয়নগুলো হতে পারে। আমরা এত কিছু বললাম, যদি যিনি সঠিক নেতৃত্ব দিতে পারবেন, যে ব্যবস্থাপক, তার মাধ্যমে কিন্তু প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত উন্নয়নটা হবে। গবেষণা ও উন্নয়ন, একজন ব্যবস্থাপক, দক্ষ ব্যবস্থাপক কি করে, তার প্রতিষ্ঠানকে আরো কিভাবে উঁচু পর্যায়ে নিয়ে যাওয়া যায়, আরো উত্তরোত্তর তার মানে উন্নতি করা যায়, সেজন্য তিনি কি করেন, নতুন নতুন গবেষণা মধ্যে যুক্ত থাকেন এবং গবেষণা করে করে নতুন কিছু আবিষ্কার করেন, বা তার প্রতিষ্ঠানের কার্যাবলী আরো কিভাবে উন্নয়ন ঘটানো যায় সেই দিকে চেষ্টা করেন। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ব্যবস্থাপনা গুরুত্ব কতখানি। সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, যদি ব্যবস্থাপক দক্ষ হন তাহলে তার অধীনে কর্মরত কর্মীদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠতে পারে, তাই না? তাহলে সুন্দর সম্পর্ক গড়ে ওঠার ক্ষেত্রে কিন্তু ব্যবস্থাপনার একটা গুরুত্ব রয়ে গেছে। আর না হলে কর্মীদের মধ্যে বিরোধ সৃষ্টি হতে পারে, যার ফলটা কিন্তু আসলে আলটিমেটলি প্রতিষ্ঠানের ক্ষতি করতে পারে। উদ্দেশ্য অর্জন, একটা প্রতিষ্ঠানের যে উদ্দেশ্য থাক না কেন, সেই কাঙ্ক্ষিত উদ্দেশ্য অর্জনের জন্য কি দরকার, দক্ষ ব্যবস্থাপক দরকার। ব্যবস্থাপনা যদি দক্ষ হয় তাহলে প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে। তাহলে এখানেও আমরা বুঝতে পারছি যে ব্যবস্থাপনার গুরুত্ব কতখানি। আচ্ছা, এবার আমরা যাই ব্যবস্থাপনার নীতি। আমরা জানি হেনরি ফেয়ল, যাকে আমরা আধুনিক ব্যবস্থাপনার জনক বলি, তিনি ব্যবস্থাপনার 14টি নীতি দিয়েছেন। আমরা সেগুলো একটু দেখি। প্রথমেই বলা হয়েছে কার্য বিভাগের নীতি। কার্য বিভাগের নীতি কি, আসলে প্রতিষ্ঠানে যারা কাজ করে তাদের সবাই সব দিকে দক্ষ না, আমাকে বুঝতে হবে কে কোন কাজে পারদর্শী, তাকে সেই কাজে দিতে হবে, কাজটা ভাগ করে দিতে হবে। ভাগ করে দিলে সে কাজের সাফল্য আসবে। অর্থাৎ দক্ষতা অনুযায়ী কাজের ভাগ করে দিতে হবে, সেটাকে বলতেছি আমরা কার্য বিভাগের নীতি। কর্তৃত্ব ও দায়িত্বের নীতি, আসলে কর্তৃত্ব এবং দায়িত্ব দুটো পরস্পর সম্পর্কিত। কর্তৃত্ব দেয়া হলো, দায়িত্ব যদি বোধ না থাকে, দায়িত্ববোধ না থাকে তাহলে কিন্তু হবে না। অর্থাৎ দুইটার মধ্যে সমন্বয় করতে হবে। একজন যিনি কর্তৃত্ব করবেন তার মধ্যে যেন সেই দায়িত্ব বোধটাও থাকে, যে আমি এই কাজটা করব, এই কাজটা সাফল্য না হলে আমার প্রতিষ্ঠানের ক্ষতি হয়ে যাবে, বা এটা আমার নিজের দায়িত্বের মধ্যে পড়ে এটা সুন্দরভাবে করার। তাহলে কর্তৃত্ব ও দায়িত্ব দুটো পাশাপাশি থাকা উচিত। নিয়মানুবর্তিতার নীতি, একটা প্রতিষ্ঠানে নিয়ম থাকবে, সেই নিয়মগুলো সবাই পালন করবে। আর যদি নিয়ম না থাকে, অনিয়মের মাধ্যমে চললে সেই প্রতিষ্ঠান তো কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারে না, আমরা বুঝতেই পারি। আদেশের ঐক্য নীতি, অর্থাৎ কর্মীরা আদেশ পাবে। এখন কর্মীরা যদি আদেশ পাবে কয়জনের কাছ থেকে, যদি একাধিক জায়গা থেকে আদেশ পেতে থাকে তাহলে কর্মীরা বিভ্রান্ত হবে। অর্থাৎ একজন ব্যক্তির কাছ থেকে কর্মীরা যাতে আদেশ পেতে পারে এবং সে আদেশে ঐক্য থাকতে হবে, সেটাকে বলা হচ্ছে আদেশের ঐক্য নীতি। নির্দেশের ঐক্য নীতি, এখন আদেশ দিবেন যিনি, এখন তিনি যদি কর্মীকে বিভিন্ন ক্ষেত্রে কাজ দিয়ে রাখেন, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে নির্দেশ দিয়ে থাকেন, একটার সাথে আরেকটা বিপরীতমুখী হয়ে যায়, তাহলে কি হয়, কর্মী তো বিভ্রান্ত হয়ে যাবে, তাই না? তাহলে নির্দেশ যেটা দিবেন তার মধ্যে কিন্তু ঐক্য থাকতে হবে। আদেশে যেমন ঐক্য নীতি থাকবে, নির্দেশেরও তার একটা ঐক্য নীতি থাকতে হবে। সাধারণ স্বার্থের প্রতি ব্যক্তি স্বার্থের নতি স্বীকার নীতি, আসলে আমরা বুঝতেই পারছি ব্যক্তি স্বার্থ এবং সাধারণ স্বার্থ। সাধারণ স্বার্থ আমরা যদি প্রতিষ্ঠানটাকে মনে করি, তাহলে প্রতিষ্ঠানের স্বার্থটাকে আমরা এখানে সাধারণ স্বার্থ বলতে পারি। এখন আমি যদি আমার ব্যক্তির স্বার্থের কথা চিন্তা করে প্রতিষ্ঠানের স্বার্থকে অ্যাভয়েড করি তাহলে হবে না। এখানে সবার আগে আমার প্রাধান্য দিতে হবে আমার প্রতিষ্ঠানকে, আমার প্রতিষ্ঠানে কিভাবে উন্নতি হবে সেই চিন্তা আমাকে করতে হবে। সেক্ষেত্রে ব্যক্তি স্বার্থে একটু হানি হলো কিনা সেটা দেখা যাবে না। যদি প্রতিষ্ঠান উন্নতি করতে পারে, প্রতিষ্ঠান উন্নতি হয়, তাহলে সেখান থেকে সুবিধাটা আমিও পাবো। অতএব সেজন্য বলা হয় যে সাধারণ স্বার্থের প্রতি ব্যক্তি স্বার্থের নতি স্বীকার নীতি। পারিশ্রমিকের নীতি, কর্মীরা কাজ করবে,
কাজের বিনিময়ে তাদেরকে পারিশ্রমিক দিতে হবে, তাই তো? এখন যদি কর্মীরা কাজ করে তার যথাযথ পারিশ্রমিক না পায়, তাহলে সে তো কাজে উৎসাহ হারিয়ে ফেলবে, তাই না? অতএব এই জন্য বলা হয়েছে পারিশ্রমিকটা তা নিতে থাকবে। কর্মীরা কাজ করলে যেন তাদের যথাযথ পারিশ্রমিক পায়, সেই ব্যাপারে সচেতন থাকতে হবে। আচ্ছা, এরপরে দেখি কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ নীতি। আসলে একটা প্রতিষ্ঠানের অনেকগুলো কাজের মধ্যে কিছু কিছু কাজ কিন্তু কেন্দ্রীভূত থাকে, আবার কিছু কাজ কিন্তু বিকেন্দ্রীকরণও করতে হয়। এখন সিদ্ধান্ত গ্রহণ, নীতি প্রণয়নের কাজটা নিশ্চয়ই কেন্দ্রীভূত থাকবে, সেখানে টপ লেভেলে যারা থাকবেন তারা নীতি প্রণয়ন করবে, কিন্তু কাজগুলো কিন্তু আবার বিকেন্দ্রীকরণ করতে হবে, সেগুলো কিন্তু বিভিন্ন স্তরে ভাগ করে দিতে হয়। তাহলে অর্থাৎ কেন্দ্রীকরণও করতে হচ্ছে, আবার বিকেন্দ্রীকরণও করতে হচ্ছে। জোড়াময় শিকল নীতি। আমরা জোড়াময় শিকল নীতি, আমরা যদি শিকলকে দেখতে পাই, শিকলের একটার সাথে আরেকটা জড়ানো থাকে, কিন্তু একেবারে সর্বশেষে যে ঘোরানো আংটাটা থাকে তার সাথে কিন্তু একদম উপরের যেটা থাকে তার সাথে সরাসরি যোগাযোগ না থাকলেও কিন্তু ক্রমান্বয়ে একটার সাথে একটা জুড়ে যেতে থাকে। তাহলে ব্যবস্থাপনার ক্ষেত্রেও সেটা নীতিতে বলা হয়েছে যে ব্যবস্থাপনার একটা চেইন অফ কমান্ড থাকবে, তাই না? তাহলে অর্থাৎ সবকিছু যেন টপ লেভেল যে সিদ্ধান্তটা নিবে সেটা বাস্তবায়ন ধারাবাহিকভাবে যেন একটা নিম্ন পর্যায়ে গিয়ে বাস্তবায়িত হতে পারে, এটাকে বলা হচ্ছে জোড়াময় শিকল নীতি। শৃঙ্খলার নীতি। শৃঙ্খলার নীতি, একটা প্রতিষ্ঠানে যদি বিশৃঙ্খল হয়ে যায় তাহলে প্রতিষ্ঠান কি ভালো চলবে? নিশ্চয়ই চলবে না, তাই না? তাহলে প্রতিষ্ঠানে কি করতে হবে? কতগুলি শৃঙ্খলা থাকতে হবে। সময় মতো অফিসে আসা, সময় মতো অফিস থেকে যাওয়া, অফিসের কাজগুলো সুন্দর করে গুছিয়ে রাখা, এই সবগুলো কাজে একটা শৃঙ্খলা থাকতে হবে। তাহলে এটাকে আমরা বলছি শৃঙ্খলার নীতি। ন্যায় পরায়ণতার নীতি। প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মী কাজ করে, সবাইকে, কাউকে আমি খুব বেশি গুরুত্ব দিব, কাউকে খুব মানে অন্যরকম দৃষ্টি দেবো, আরেকজনকে আমি বিরূপ দৃষ্টি দেবো, সেটা তো হবে না। সবাইকে সমান দৃষ্টিতে দেখে তাকে সেইভাবে মূল্যায়ন করতে হবে, যেটাকে আমার বলা হচ্ছে ন্যায়পরায়ণতার নীতি। অর্থাৎ সবার প্রতি সমান দৃষ্টি দিয়ে আমাকে বিচার বিবেচনা করতে হবে। চাকরির স্থায়িত্বের নীতি। প্রতিষ্ঠানে কর্মীরা কাজ করে, কর্মীরা কাজ করতে গেলে তাদের কি করতে হবে? তারা চাকরি করবে, এখন যদি তাদের মধ্যে প্রতিনিয়ত ভয় থাকে আমার চাকরিটা যে কোনো সময় চলে যেতে পারে, তাহলে কর্মী কিন্তু সুষ্ঠুভাবে কাজ করতে পারবে না। সে ভয় নিয়ে কাজ যখন করবে, সে কাজের মধ্যে প্রতিনিয়ত ভয়ের মধ্যে থাকবে যে আমার একটু ভুল হলো তো আমাকে চাকরি থেকে স্যাক করে দেওয়া হবে, তখন সে কাজ করতে ভয়ে থাকার কারণে সে নিজের উৎসাহ নিয়ে, নিজের স্বাধীনতা নিয়ে কোনো কাজ করতে পারবে না। এর ফলে প্রতিষ্ঠান কিন্তু তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারবে না। অর্থাৎ তাহলে আমরা বুঝতে পারতেছি যে প্রতিষ্ঠানে কর্মী যারা থাকবে তারা যদি বুঝতে পারে না, এই প্রতিষ্ঠানে আমি যে কাজটা করতেছি আমি আন্তরিকভাবে করব, আমার চাকরির একটা স্থায়িত্বের নিশ্চয়তা এখানে আছে, আমি যদি আমার কাজে সাফল্য দেখাতে পারি, তাহলে এটাই বলা যে চাকরির স্থায়িত্বের নীতি। উদ্যোগের নীতি। অনেক সময় কর্মীরা কাজ করতে করতে অভিজ্ঞ হয়ে যায় এবং কাজ করতে করতে অনেক কর্মীর মধ্যে থেকে নতুন নতুন উদ্ভাবন চলে আসে, নতুন চিন্তা চেতনা চলে আসে, যেগুলো থেকে হয়তো আরো কিছু তৈরি, আরো কিছু নতুন সৃষ্টি হতে পারে। তাহলে তাদেরকে এইভাবে উৎসাহ দিতে হবে। যদি নতুন কেউ ধ্যান ধারণা, নতুন কোনো কিছু সৃষ্টি করে, তাহলে তাকে সে উৎসাহ দিতে হবে। অর্থাৎ উদ্যোগের নীতি বলা হচ্ছে একতাই বল। প্রতিষ্ঠানে যারা কাজ করবেন তাদের মধ্যে বিরোধ থাকলে তো চলবে না, সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। সবাই যদি একতাবদ্ধ হয়ে প্রতিষ্ঠানের উন্নতির জন্য কাজ করে, তাহলেই সেই প্রতিষ্ঠানটা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারে। আর যদি প্রতিষ্ঠানে যারা থাকবে তারা নিজেরা নিজেদের মধ্যে বিরোধে সবসময় লেগে থাকে, তাহলে কখন তারা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য কাজ করবে? আলটিমেটলি প্রতিষ্ঠানের উন্নয়ন হবে না, বিরোধ থাকবে কর্মীদের মধ্যে, প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে। তাহলে আমরা বলতে পারছি যে একতাই বল। এইভাবে আমরা যদি দেখি যে 14টা যে নীতি বললাম হেনরি ফেওয়ালের, এই 14টা নীতি যদি একটা প্রতিষ্ঠানে সুন্দরভাবে বজায় থাকে, তাহলে আমরা মনে করতে পারি একটা প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারে যদি নীতিগুলো প্রতিষ্ঠানে পালিত হয়। আচ্ছা, আমরা এবার যাই ব্যবস্থাপনার কার্যাবলী। ব্যবস্থাপনার কার্যাবলীর মধ্যে আমরা সংজ্ঞায়ও দেখেছি কি কি কাজ। প্রথমে পরিকল্পনা, অর্থাৎ পরিকল্পনা তৈরি করতে হবে। একটা প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত সাফল্যের জন্য একটি সুন্দর পরিকল্পনা দরকার, যে কোনো ক্ষেত্রে সুন্দর পরিকল্পনা দরকার। আমাদের ব্যক্তি জীবনে সুন্দর পরিকল্পনা দরকার, পারিবারিক জীবনে সুন্দর পরিকল্পনা দরকার, রাষ্ট্রীয় জীবনেও একটা ভালো পরিকল্পনা দরকার, উত্তম পরিকল্পনা দরকার। পরিকল্পনাটা যদি ভালো হয় তাহলে প্রতিষ্ঠানও কিন্তু তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারে।
পরিকল্পনায় যদি ত্রুটি থেকে যায় তাহলে প্রতিষ্ঠান কিন্তু কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারবে না, মাঝপথে খেয়ে হারিয়ে ফেলতে পারে। তাহলে আমরা বলছি কি একটা ভালো পরিকল্পনা তৈরি করা কিন্তু ব্যবস্থাপনা কার্যাবলীর মধ্যে পড়ে, অর্থাৎ উত্তম একটা পরিকল্পনা তৈরি করতে হবে। সংগঠন, হ্যাঁ, প্রতিষ্ঠানে অনেক ধরনের কর্মী থাকবে, তাই না? একটা প্রতিষ্ঠানে তো অনেক কর্মী থাকে, তারা কাজ করবে, তাহলে তাদেরকে পরিচালনা করতে হবে সুন্দরভাবে। কে কোন কাজে দক্ষ থাকে সেই কাজ দিতে হবে, হ্যাঁ, এবং তার কাছ থেকে সেই কাজটা আদায় করতে হবে, তাদের মধ্যে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে, এই কাজগুলো করতে হবে। এইটা ব্যবস্থাপনার কার্যাবলীর অন্তর্ভুক্ত। আমরা যেটাকে বলতেছি সংগঠন, অর্থাৎ প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে কাজ বন্টন করা, তাদের কাছ থেকে সেই কাজটা আদায় করে নেওয়া, তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা, আমরা সংগঠন বললাম। কর্মী সংস্থান, একটা প্রতিষ্ঠানে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কর্মী নিয়োগ করতে হয়। তাহলে কারণ প্রতিষ্ঠান যদি যখন আস্তে আস্তে কলেবর বৃদ্ধি পায় তখন প্রতিষ্ঠানে কিন্তু নতুন কর্মী প্রতিনিয়ত নিতে হয়, সেই কর্মীদের নিয়োগ করা, আবার পুরাতন কর্মীদেরকে পদোন্নতি দেয়া, তাদেরকে বিভিন্ন জায়গায় পদায়ন করা, এই সবগুলো কিন্তু কর্মী সংস্থানের মধ্যে পড়ে। এটি প্রতিষ্ঠানের জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ। কর্মী সংস্থান কাজটা একটা প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ কাজ। হ্যাঁ, নতুন কর্মী নিয়োগ করা, সেই কর্মীদের আবার বিভিন্ন জায়গায় পদায়ন করা, তাদেরকে পদোন্নতি দেয়া, তাদেরকে বিভিন্ন উৎসাহ দেয়া, এইগুলো আমরা বলতেছি কর্মী সংস্থানের মধ্যে নিয়ে আসলাম। নির্দেশনা, কর্মীরা কাজ করবে, সেক্ষেত্রে কাজের ক্ষেত্রে নির্দেশনা দিতে হবে কর্মীদের, এবং নির্দেশনা যদি তারা নির্দেশনা অনুযায়ী কাজ করবে কর্মীরা, তাই তো? তাহলে আমরা বলতেছি ব্যবস্থাপনা কার্যাবলীর মধ্যে এটি গুরুত্বপূর্ণ কাজ হলো নির্দেশনা, অর্থাৎ কর্মীরা কোন কাজটা করবে, কিভাবে করবে, সেই বিষয়ে তাদেরকে গাইডলাইন দেয়া, সেটা বলতেছি আমার নির্দেশনা। নেতৃত্ব দান, ব্যবস্থাপক একজন নেতা, তাকে নেতার মতো নেতৃত্ব দিতে হবে, এবং দক্ষ নেতার অধীনে কিন্তু যদি একজন দক্ষ নেতা থাকেন তাহলে প্রতিষ্ঠানের সাফল্য অর্জন করতে পারে। এই জন্য বলা হচ্ছে ব্যবস্থাপনা কার্যাবলীর নেতৃত্ব দান কিন্তু একটি গুরুত্বপূর্ণ কাজ। যদি নেতা সঠিকভাবে পরিচালিত করতে না পারে তো তার কর্মীদের, তাহলে কর্মীরা যেমন কাজ করবে না, প্রতিষ্ঠানও তার সাফল্যের জায়গায় পৌঁছতে পারবে না। তাহলে এই জন্য বলা হচ্ছে নেতৃত্ব দান বা লিডিং। এবার প্রেষণা, আসলে কাজ করলে পরে সবাই কাজ করার পরে যদি ভালো কাজ করে তাহলে তারা একটু মূল্যায়ন চায়। এখন যদি এমন হয় একজন কাজ করলো, খুব ভালো কাজ করলো, আমি তার প্রশংসা করলাম না, তাকে প্রণোদনা দিলাম না, তাকে উৎসাহ দিলাম না, তাহলে সে কাজ করার উৎসাহ হারিয়ে ফেলে। তো এই জন্য বলা হচ্ছে যে ব্যবস্থাপনা কার্যাবলীর মধ্যে একটি গুরুত্বপূর্ণ কাজ বলা হচ্ছে প্রেষণা, অর্থাৎ কর্মীরা যেন ভালো কাজ করলে তাকে উৎসাহ দিতে হবে, এবং তাদেরকে বলতে হবে যে যদি সামনে এরকম থাকে যে তুমি যদি ভালো কাজ করো তোমাকে এই প্রেষণা দেওয়া হবে, এইভাবে পুরস্কৃত করা হবে। তো যদি সামনে এরকম একটা কিছু থাকে যে আমি কাজ করলে আমি পুরস্কার পাবো, সে পুরস্কারটা যাই হোক না কেন, সে পুরস্কার পাবে, এইটা তার মধ্যে একটা কাজের স্পৃহা তৈরি করে। তাহলে আমরা বলছি ব্যবস্থাপনা কার্যক্রমের মধ্যে প্রেষণা একটি গুরুত্বপূর্ণ কাজ। সমন্বয়, আসলে অনেক কাজ একটা প্রতিষ্ঠানে, কিন্তু কাজগুলো একটার সাথে একটা সম্পর্ক হয় অনেক সময়, কিন্তু সেই ক্ষেত্রে যদি সমন্বয়টা না হয় তাহলে হবে না। মনে করো যে ক্রয় বিভাগ এবং উৎপাদন বিভাগের মধ্যে কোনো সমন্বয় নেই, তাহলে কি হবে? উৎপাদন বিভাগ পণ্য উৎপাদন করবে, কাঁচামাল প্রয়োজন, ক্রয় বিভাগ সেই কাঁচামাল ক্রয় করবে। এখন দুই বিভাগের মধ্যে সমন্বয় নেই, উৎপাদন বিভাগের কাঁচামাল প্রয়োজন, কাঁচামাল নেই, কাঁচামালের অভাবে কারখানা বন্ধ হয়ে আছে। ক্রয় বিভাগ বলবে আমাকে তো বলা হয়নি, আমাদেরকে তো বলা হয়নি কাঁচামাল ক্রয়ের কথা। তাহলে এখন কি হবে? কাঁচামাল তাৎক্ষণিকভাবে দরকার, ক্রয় করতেও তো সময় লাগবে। সমন্বয়ের অভাবে দেখো প্রতিষ্ঠানে কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানের কর্মীরা অলস বসে থাকবে, যন্ত্রপাতি বসে থাকবে, তাই না? তাহলে আমরা বুঝতে পারছি যে সমন্বয়টা কত গুরুত্বপূর্ণ, অর্থাৎ প্রতিষ্ঠানে যারা থাকবে তাদের কাজের মধ্যে যেন একটার সাথে একটা সমন্বয় থাকে। নিয়ন্ত্রণ, হ্যাঁ, প্রতিষ্ঠানে যারা কাজ করবে কর্মীদের আমরা স্বাধীনতা দিব, তারা কাজ করবে, আবার খেয়াল করতে হবে তারা কাজ করতে গিয়ে কোন কাজটা ভুল করছে, কোন কাজটা ঠিক মতো করছে, কোন কাজটা করা ঠিক নয়, সেগুলো খেয়াল করে তাদেরকে সেই অনুযায়ী নিয়ন্ত্রণও করতে হবে। তাহলে আমরা বললাম নিয়ন্ত্রণ, আমরা এইভাবে দেখলাম যদি ব্যবস্থাপনার যে কার্যাবলী, আমরা 8টা কার্যাবলী পেলাম এখানে: পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, নেতৃত্ব দান, প্রেষণা, সমন্বয়, নিয়ন্ত্রণ। এই 8টা কার্যাবলী আমরা ব্যবস্থাপনা দেখলাম। এরপরে যাই, একটা প্রশ্ন প্রায়ই আসে যে ব্যবস্থাপনা কি
কলা না বিজ্ঞান, এই প্রশ্নটা বলা হয়ে থাকে। আসলে এই প্রশ্নটার উত্তর খুঁজতে গিয়ে আমাদের প্রথমে জানা দরকার ব্যবস্থাপনা যখন প্রাথমিক পর্যায়ে শুরু হয় তখন কিন্তু কোনো বিজ্ঞানসম্মত ভিত্তি ছিল না। আমরা প্রাচীন যুগ বলি বা মধ্যযুগ বলি, তখন কিন্তু এই ব্যবস্থাপনা বিজ্ঞানসম্মত কোনো ভিত্তি ছিল না। একজন ব্যবস্থাপক তার নিজের দক্ষতা যোগ্যতা অনুযায়ী তার প্রায়োগিক জ্ঞান দ্বারা কাজ করতেন এবং তার ফলে সে কাজে সফল হতো বা না হতো। কিন্তু আমরা যদি উন্নয়নের মধ্যভাগে এসে দেখি, এখানে সেগুলি ব্যবস্থাপনার সাফল্য শুধুমাত্র ব্যবস্থাপকের প্রায়োগিক জ্ঞানের উপর নির্ভরশীল নয়, কারণ ক্রমান্বয়ে এখানে এসে বিভিন্ন তত্ত্ব পরীক্ষালব্ধ জ্ঞান এর মাধ্যমে ব্যবস্থাপনা সমৃদ্ধ হতে থাকে। আমরা শিল্প বিপ্লবের পরবর্তী সময় থেকে যদি খেয়াল করি, এই সময় কিন্তু বিভিন্ন মতবাদ বিভিন্ন তাত্ত্বিক জ্ঞানের আমরা দেখতে পাই এবং সেই হিসেবে ব্যবস্থাপনা কিন্তু একটা তাত্ত্বিক জ্ঞানের একটা পৃথক শাখা হিসেবে এই সময় আমরা ব্যাপকতা লাভ করতে দেখি। অতএব আমরা বলতে পারি যে ব্যবস্থাপনা ক্রমান্বয়ে হয়তো বিজ্ঞানের দিকে যাচ্ছে, কিন্তু প্রাথমিক অবস্থায় নিশ্চয়ই ব্যবস্থাপনা বিজ্ঞানসম্মত ভিত্তি ছিল না। আমরা তারপরও দেখি ব্যবস্থাপনা বিজ্ঞান কি কলা, এটা আলোচনা গিয়ে আমরা প্রথমে দেখি বিজ্ঞান কি। আসলে বিজ্ঞান হচ্ছে সংগঠিত জ্ঞান। আমরা বিজ্ঞানের যদি বৈশিষ্ট্যগুলো খেয়াল করি, বিজ্ঞানে সুশৃঙ্খল ও সংঘবদ্ধ জ্ঞান। বিজ্ঞানের জ্ঞানটি পরীক্ষিতভাবে সত্য, অর্থাৎ বিজ্ঞানের যে জিনিসগুলো থাকে বিজ্ঞানাগারে যে জিনিস যে পরীক্ষা নিরীক্ষা গুলো হয়, সেক্ষেত্রে যদি সবকিছু পরিমাণ মতো সবকিছু মানে নিয়ম মতো হয় তাহলে ফলাফল কি হবে সেটা পূর্ব নির্ধারিত সত্য, সকল ক্ষেত্রে সার্বজনীনভাবে গ্রহণযোগ্য। বিজ্ঞানের ফলাফল সব ক্ষেত্রে সার্বজনীনভাবে সবার কাছে গ্রহণযোগ্য। এখন আমরা দেখব আমাদের ব্যবস্থাপনার ক্ষেত্রে এই বৈশিষ্ট্যের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য কিনা, আমরা এর কতটা দেখতে পাই ব্যবস্থাপনার মধ্যে। দেখো, ব্যবস্থাপনার নীতি ও তত্ত্বের জ্ঞান ভান্ডার আছে এবং সেগুলো প্রয়োগ করে উত্তম রূপে কার্য সম্পাদন করা যায়। ব্যবস্থাপনার নীতি ও তত্ত্বেরও জ্ঞান ভান্ডার আছে এবং সেগুলো প্রয়োগ করে কিন্তু আমরা উত্তম রূপে কার্য সম্পাদন করতে পারি। এখানে যথেষ্ট যুক্তি তর্কের অবতারণা রয়েছে কোনো বিষয় নিয়ে। এখানে অনেক আলোচনা সমালোচনা কিন্তু আমরা দেখি ব্যবস্থাপনার বিষয় নিয়ে, বিভিন্ন মতবাদ দেখি, আলোচনা সমালোচনা দেখি। বৈজ্ঞানিক প্রযুক্তি দ্বারা কার্যকর ব্যবস্থাপনা পরিচালিত হচ্ছে। আমরা দেখে যদি এখন ব্যবস্থাপনার ক্ষেত্রে কিন্তু অনেক বৈজ্ঞানিক প্রযুক্তির ব্যবহার হচ্ছে, তাই না? তাহলে বৈজ্ঞানিক প্রযুক্তি দ্বারা কার্যকর ব্যবস্থাপনা পরিচালিত হচ্ছে। গবেষণার দ্বারা ব্যবস্থাপনা পদ্ধতি সম্পর্কে নব নব কৌশল উদ্ভাবন করা হচ্ছে। এখন অনেক গবেষণা হচ্ছে ব্যবস্থাপনা নিয়ে কিন্তু, এবং গবেষণার মাধ্যমে কিন্তু নতুন নতুন কৌশল নতুন নতুন জ্ঞান আবিষ্কার হচ্ছে, তাই না? এসবের ব্যবহারের মাধ্যমে ব্যবস্থাপনায় পরীক্ষিত শক্তি সুসংবদ্ধ জ্ঞানের সমাবেশ ঘটেছে। এবং এই যে আমরা গবেষণা বললাম, বৈজ্ঞানিক প্রযুক্তির ব্যবহার বললাম, এইসবের মাধ্যমে কিন্তু ব্যবস্থাপনায় পরীক্ষিত সত্য হিসেবে একটা সুসংবদ্ধ জ্ঞানের সমাবেশ ঘটেছে, এখানে আমরা সেটা দেখতে পাই। তারপরে আমরা দেখি এই যে এই সমস্ত বিষয়গুলো যদি আমরা বিবেচনা করি তাহলে ব্যবস্থাপনাকে আমরা বিজ্ঞান বলতে পারি। তবে বিজ্ঞান হলো সেই বিজ্ঞানটা কিন্তু আমরা যে পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান বা গণিত এর মতো অকাট্য বিজ্ঞান নয়। ব্যবস্থাপনা ফলাফলটা এর মতো অকাট্য বিজ্ঞান নয়। তাহলে আমরা কি ব্যবস্থাপনাকে কলা বলবো? আচ্ছা, দেখি আমরা এখন কলার বৈশিষ্ট্যগুলো আমরা দেখি। কলা হচ্ছে সুনির্দিষ্ট ফলাফল অর্জনের জ্ঞান এবং সুনির্দিষ্ট প্রয়োগ কৌশল। সুনির্দিষ্ট ফলাফল অর্জনের জ্ঞান এবং সুনির্দিষ্ট প্রয়োগ কৌশল, অর্থাৎ এখানে প্রয়োগের কৌশলটা বলা হচ্ছে। এর বৈশিষ্ট্যগুলো আমরা দেখে যদি, কলার প্রয়োগে যথেষ্ট দক্ষতার প্রয়োজন। এখানে কিন্তু যিনি কলার প্রয়োগ করবেন তার যথেষ্ট দক্ষ হতে হবে। কলার প্রয়োগে বিচার বিবেচনা প্রয়োজন, কোনটা করতে হবে, এটা করা ঠিক হবে কি হবে না, চিন্তা ভাবনা, তার না তার নিজস্ব চিন্তা চেতনার একটা বিবেচনার জায়গা রয়েছে। কিছু নির্দিষ্ট রীতিনীতি কলার প্রয়োগে প্রভাব বিস্তার করতে পারে। কিছু রীতিনীতি থাকে, সেই নীতির বাইরে গিয়ে কিন্তু কিছু করা যায় না, অর্থাৎ কলার প্রয়োগের ক্ষেত্রে কিন্তু কিছু নির্দিষ্ট রীতিনীতিও প্রভাব বিস্তার করে। অনুমান অভিজ্ঞতা অনুভূতির উপর কলা যথেষ্ট গুরুত্ব দেয়। অনুমান কি, কোনটা করলে কি হতে পারে এই অনুমানও আমরা আগে থেকে করতে পারি, বা অতীত অভিজ্ঞতার মাধ্যমে আমরা বুঝতে পারি কি করা উচিত কি না করা উচিত। তাহলে এগুলোর উপর কিন্তু কলা যথেষ্ট গুরুত্ব দেয়। তাহলে আমরা মোটামুটি এই আলোচনার প্রেক্ষিতে সার্বিক বিষয় আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে আসলে ব্যবস্থাপনাকে পুরোপুরি বিজ্ঞান বলা যায় না। ব্যবস্থাপনা বিজ্ঞানের দিকে ক্রমশ ধাবিত হচ্ছে, তবে
আমরা এখনো বলতে পারি ব্যবস্থাপনা বিজ্ঞান এবং কলা উভয়ের সংমিশ্রণ। আসি আমরা এর পরবর্তীতে, ব্যবস্থাপনা কি এটা পেশা? ব্যবস্থাপনাকে আমরা পেশা বলবো কিনা? তাহলে আমরা আসি পেশা শব্দের অর্থ কি। পেশা শব্দের অর্থ হচ্ছে বৃত্তি, অর্থাৎ কোনো বিষয়ের উপর বিশেষ জ্ঞান অর্জন করে তা ব্যক্তি জীবনে প্রয়োগ করে জীবিকা অর্জনের উপযোগী করা হলে তাকে পেশা বলা হয়। জীবিকা অর্জন উপযোগী কোনো কিছু যদি আমরা করতে পারি কোনো বিষয়ে বিশেষ জ্ঞান অর্জন করে, তাহলে সেটাই হবে পেশা। আমরা একজন বিশেষজ্ঞের দেয়া পেশার কতগুলি বৈশিষ্ট্য উল্লেখ করছি। এমসি ফারল্যান্ড উনি পেশার কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। ১, পেশায় একটি বিশেষ জ্ঞান ও পদ্ধতি থাকে। ২, পেশায় প্রশিক্ষণ ও অভিজ্ঞতা অর্জনের প্রথাগত একটি পদ্ধতি থাকে। ৩, পেশাদারীদের দ্বারা গঠিত একটি প্রতিনিধিত্বমূলক সংঘ বা সমিতি থাকে। ৪, পেশায় একটি সুসংগঠিত আচরণবিধি থাকে। ৫, পেশায় পারিশ্রমিক ধার্য করা রীতি থাকে। ৬, পেশাদারী প্রতিষ্ঠানের সদস্যপদ গ্রহণ ও পেশাগত বৃত্তির অনুমতিপত্র বা সনদ প্রদানের ব্যবস্থা থাকে। তাহলে পেশার এই বৈশিষ্ট্যগুলো আমরা ব্যবস্থাপনার মধ্যে দেখতে পাই কিনা আমরা সেটা দেখি। পেশায় বিশেষ জ্ঞান ও পদ্ধতি থাকে, পেশায় প্রশিক্ষণ অভিজ্ঞতা অর্জনের প্রথাগত একটি পদ্ধতি থাকে, হ্যাঁ, তারপর পেশাদের দ্বারা গঠিত একটি প্রতিনিধিত্বমূলক সংঘ বা সমিতি থাকে, পেশায় একটা আচরণবিধি থাকে, পারিশ্রমিক ধার্য করা নীতি থাকে এবং পেশাদারী প্রতিষ্ঠানের সদস্যপদ গ্রহণ ও পেশাগত বৃত্তির অনুমতিপত্র বা সনদ প্রদানের ব্যবস্থা থাকে। আমরা দেখি ব্যবস্থাপনার ক্ষেত্রে সেইগুলো আছে কিনা। উল্লিখিত বৈশিষ্ট্যগুলো পর্যালোচনা করে দেখা যায় যে ব্যবস্থাপনার ক্ষেত্রে এসবের অধিকাংশই বিদ্যমান রয়েছে। যেমন ব্যবস্থাপনার কতগুলো রীতিনীতি ও পদ্ধতি আছে যা সার্বজনীনভাবে গ্রহণযোগ্য। ২, ব্যবস্থাপনার ক্ষেত্রে পদ্ধতিগত প্রশিক্ষণ এবং জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের ব্যবস্থা রয়েছে। এখানেও প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, জ্ঞান অভিজ্ঞতা অর্জনের ব্যবস্থা রয়েছে। এখানেও রীতিনীতি ও পদ্ধতি রয়েছে যা সবার কাছে সমানভাবে গ্রহণযোগ্য। ব্যবস্থাপনা ৩ নম্বরে ব্যবস্থাপনা নির্দিষ্ট দক্ষতা ও বিশেষ জ্ঞান অর্জনের ব্যবস্থা রয়েছে। ব্যবস্থাপনায় কিন্তু দক্ষতা অর্জন করা যায় এবং এর মাধ্যমে বিশেষ জ্ঞান অর্জন করা যায়। ব্যবস্থাপনায় একটি সুনির্দিষ্ট আচরণবিধি রয়েছে। পেশাদারী ব্যবস্থাপককে এসব আচরণবিধি মেনে চলতে হয়। একটা আচরণবিধি আছে এবং যিনি পেশাদারী ব্যবস্থাপক তাকে কিন্তু সেই আচরণবিধি মেনে চলতে হয়, তাই না? ৫, ব্যবস্থাপনায় পেশাদার ব্যবস্থাপনা উপদেষ্টার উপস্থিতি লক্ষ্য করা যায়। এখানে আমরা যদি দেখি পেশাদার ব্যবস্থাপনা উপদেষ্টা থাকে। অনেক সময় দেখা যাবে যে অনেক প্রতিষ্ঠানেই উপদেষ্টার পদ রয়েছে। একজন ব্যবস্থাপনার উপরে একজন উপদেষ্টা থাকে যিনি অভিজ্ঞ, তাই না? তাহলে বলা হচ্ছে ব্যবস্থাপনায় পেশাদার ব্যবস্থাপনা উপদেষ্টার উপস্থিতি লক্ষ্য করা যায়। ৬, বর্তমানে বিভিন্ন দেশে ব্যবস্থাপনা সংঘের প্রতিষ্ঠা হচ্ছে, যেমন আমেরিকান ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন। আমরা দেখি বিভিন্ন জায়গায় কিন্তু ব্যবস্থাপনা সংঘেরও প্রতিষ্ঠা হচ্ছে, যেমন আমেরিকাতেই রয়েছে আমেরিকান ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন। অতএব আমরা বলছি যে ব্যবস্থাপনা ক্রমেই একটি পেশা হিসেবে গণ্য হচ্ছে। আচ্ছা, এবার আমরা দেখি কেরিয়ার হিসাবে কেরিয়ার হিসেবে ব্যবস্থাপনা। কেরিয়ার কি? আমরা প্রথমে ভেবে নিই কেরিয়ার কি। কেরিয়ার হলো কোনো ব্যক্তির জীবনব্যাপী অগ্রগতি লাভের জন্য সে যদি কোনো পেশা বা চাকরি গ্রহণ করে সেটাকেই আমরা বলতেছি কেরিয়ার হিসেবে গণ্য করা হচ্ছে সেটাকে। অর্থাৎ জীবনব্যাপী সারা জীবনের জন্য তিনি চিন্তা করে যদি কিছু কোনো একটা বিষয়কে চাকরি হিসেবে পেশা হিসেবে গ্রহণ করে সেটাকে আমরা বলছি কেরিয়ার। যেমন অধ্যাপনা, প্রকৌশলী, ডাক্তারি, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ব্যবস্থাপনা, সরকারি প্রশাসন, ব্যবসায় বাণিজ্য ইত্যাদিকে আমরা বিভিন্ন কেরিয়ার হিসেবে গ্রহণ করে থাকি। এখন আমরা দেখি যদি যে কেরিয়ার হিসেবে ব্যবস্থাপনা তাহলে কোন জায়গাটায় আছে। কেরিয়ার হিসেবে আসলে ব্যবস্থাপনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। আমরা দেখি প্রত্যেক সংগঠনের জন্যই ব্যবস্থাপক দরকার এবং ব্যবস্থাপনা অধ্যয়নের মাধ্যমে যে দক্ষতা ও কৌশল আয়ত্ত করা যায় তা ব্যবসায়ী সংগঠন এবং বহুজাতিক কোম্পানিগুলোতে চাকরি লাভের মাধ্যমে ভালো কেরিয়ার গঠন করা যায়। আমরা দেখি প্রত্যেক সংগঠনে কিন্তু ব্যবস্থাপনার প্রয়োজন রয়েছে, তাই না? তাহলে ব্যবস্থাপনা দক্ষতা লাভের মাধ্যমে সেগুলো অর্জিত হতে পারে। এবার দেখি আমরা ব্যবস্থাপনার প্রশিক্ষণ নিয়ে ব্যক্তি আন্তঃব্যক্তিক যোগাযোগ দক্ষতা, দল পরিচালনা, দ্বন্দ্ব নিরসন বিষয়ে পারদর্শী হয়ে ওঠে। সুতরাং সে সহজেই বিভিন্ন প্রতিষ্ঠানে যোগ দিয়ে ব্যবস্থাপনাকে কেরিয়ার হিসেবে নিতে পারে। ব্যবস্থাপনা জীবিকা অর্জনের মাধ্যম এবং জীবনের প্রতিষ্ঠা লাভের অন্যতম উপায় হিসেবে বিবেচিত হচ্ছে। উচ্চতর বেতন, উচ্চ মর্যাদা, সামাজিক সম্মান ও প্রতিপত্তি লাভ করা যায় ব্যবস্থাপনার মাধ্যমে। ব্যবস্থাপক হিসেবে দীর্ঘ অভিজ্ঞতা লাভের মাধ্যমে ব্যক্তি নিজেই ব্যবসা স্থাপন করে উদ্যোক্তা ব্যবস্থাপক হিসেবে কেরিয়ারে নতুন দিগন্তের উন্মোচন ঘটাতে পারেন।
অতএব সুতরাং কেরিয়ার হিসেবে ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এরপরে বৈশ্বিক বা আন্তর্জাতিক ব্যবস্থাপনাটা দেখি। যখন কোনো প্রতিষ্ঠানের কার্যাবলী এক দেশ থেকে অন্য দেশে বিস্তৃত হয়, অর্থাৎ ভৌগোলিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলের বাইরে গিয়ে যখন প্রতিষ্ঠানের কার্যক্রম বিস্তৃত হয়, তখন সেটাকে আমরা বলতেছি আন্তর্জাতিক ব্যবস্থাপনা। অর্থাৎ দুই বা ততোধিক দেশের মধ্যে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা ও ব্যবস্থাপনাকে বৈশ্বিক বা আন্তর্জাতিক ব্যবস্থাপনা আমরা বলি। এক্ষেত্রে দুই বা ততোধিক দেশের সরকারি রীতিনীতি, আন্তর্জাতিক রীতি অনুযায়ী এই ধরনের ব্যবস্থাপনা কার্যগুলি পরিচালিত হয়। আমরা বর্তমান সময়ে যদি দেখি বিভিন্ন সংগঠন, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু এর বৈশ্বিক কার্যক্রমের সাথে সম্পৃক্ত। আমরা যদি ধরি বাটা শু কোম্পানি, বাটা কোম্পানি এখন সারা প্রায় পৃথিবীর বিভিন্ন দেশে তার শাখা রয়েছে, বিভিন্ন দেশে তার ব্যবসা রয়েছে। তাহলে বৈশ্বিক বা আন্তর্জাতিক ব্যবস্থাপনাটা আমরা এখান থেকে বুঝতে পারি। আজকে আমাদের সময় প্রায় শেষ হয়ে গেছে। আমি তোমাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস শেষ করতে চাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে, সেই প্রত্যাশা করে আমি আমার আজকের ক্লাস শেষ করতে চাচ্ছি। ধন্যবাদ সবাইকে।